আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাণিজ্য ও উদ্ভাবনের মাধ্যমে কুয়েত যখন একটি গতিশীল অর্থনীতি হয়ে উঠতে চাইছে, তখন নতুন কুয়েতের প্রয়োজন ভারতের দক্ষতা, প্রযুক্তি এবং শ্রমশক্তি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ব্যাংক এবং আর্থিক সংস্থাকে দেরিতে অর্থ শোধ করা বা জরিমানার ওপর কোনো জিএসটি নেওয়া হবে না। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিচার পরিষদের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-19 মহিলা টি-20 এশিয়া কাপের ফাইনালে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ভদোদরায় আইসিসি চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রথম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং কুয়েত ধারাবাহিকভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী গতকাল বিকেলে দুদিনের সফরে পশ্চিম এশিয়ার দেশ কুয়েত সিটিতে পৌঁছন। কুয়েতের শেখ সাদ আল আবদুল্লাহ ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হালা মোদী অনুষ্ঠানে ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে ভাষণে শ্রী মোদী কুয়েতের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা তুলে ধরেন। কুয়েত সরকার এবং সে দেশের নাগরিকদের কাছে ভারতীয়দের সুখ্যাতির তিনি প্রশংসা করেন। দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের এগিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি এই সাফল্যের জন্য কুয়েত সহ বিদেশি ভারতীয়দের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী কুয়েতের উচ্চাকাঙ্ক্ষা এবং ভারতের দক্ষতা ও সামর্থ্যের মধ্যে সাযুজ্য বৃদ্ধির উপর জোর দেন। বাণিজ্য ও উদ্ভাবনের মাধ্যমে কুয়েত যখন একটি গতিশীল অর্থনীতি হয়ে উঠতে চাইছে, তখন কুয়েতের প্রয়োজন ভারতের দক্ষতা, প্রযুক্তি, উদ্ভাবন এবং শ্রমশক্তি। শ্রী মোদী বলেন, সারা বিশ্বে দক্ষ প্রতিভার চাহিদা মেটানোর ক্ষমতা ভারতের রয়েছে। भारत दुनिया की स्किल डिमांड को पूरा करने का सामर्थ्य रखता है और इसके लिए भारत अपने युवाओं का स्किल डेवलपमेंट कर रहा है। भारत ने हाल के वर्षों में करीब 2 दर्जन देशों के साथ माइग्रेशन और रोजगार से जुड़े समझौते किए। दुनिया के देश भी भारत की स्किल्ड मैन पावर के लिए दरवाजे खोल रहे हैं। বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি, আর্থিক প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের নেতৃত্ব প্রদানকারী এবং স্টার্ট আপ ইকোসিস্টেমের তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে ভারতের সাফল্যগুলিকে প্রধানমন্ত্রী তুলে ধরেন। উপসাগরীয় অঞ্চলে ভারতীয় কর্মীদের সহায়তা দানের লক্ষ্যে তৈরি মাইগ্রেট পোর্টালের মতো উদ্যোগের উল্লেখ করে শ্রী মোদী প্রযুক্তিতে ভারতের অগ্রগতির কথা বলেন। ভারতকে বিশ্ববন্ধু হিসেবে উপস্থাপন করে তিনি আর্থিক অন্তর্ভুক্তি, নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং ডিজিটাল সংযোগে দেশের অগ্রগতির উপর জোর দেন। দুদেশের উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে তিনি বিকশিত ভারত এবং নিউ কুয়েতের কথা বলেন। এক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, ভারতের দক্ষতা এবং উদ্ভাবন দুদেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বকে আর উৎসাহিত করতে পারে। 2025 সালের জানুয়ারিতে প্রবাসী ভারতীয় দিবস এবং মহাকুম্ভে যোগদানের জন্য প্রধানমন্ত্রী প্রবাসীদের বিশেষ আমন্ত্রণ জানান। কুয়েতের আমিরের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর দুই দেশের মধ্যে স্থায়ী মৈত্রীকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী ভারতীয় সম্প্রদায়কে সহায়তার জন্য কুয়েতের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেছেন। এর আগে প্রধানমন্ত্রী গালফ স্পিক লেবার ক্যাম্প পরিদর্শন করেন এবং কুয়েতে ভারতীয় শ্রমিকদের সঙ্গে দেখা করেন। শ্রী মোদী কুয়েত সিটিতে প্রবাসী ভারতীয় এবং 101 বছর বয়সী প্রাক্তন আইএফএস আধিকারিক মঙ্গল সাইন হান্দার সাথেও দেখা করেন। রামায়ণ মহাভারতের আরবি অনুবাদক আবদুল্লাহ আল বারুইন এবং এই অনুবাদের প্রকাশক আব্দুল লতিফ আল নেসেফের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী এর আগে তার মাসিক মন কি বাত রেডিও ভাষণে তাদের সাংস্কৃতিক অবদানের কথা স্বীকার করেছিলেন। প্রধানমন্ত্রী আজ কুয়েতের আমিরের বিশেষ অতিথি হিসেবে 26তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। বায়ান প্রাসাদে এক অনুষ্ঠানে শ্রী মোদী আনুষ্ঠানিক গার্ড অফ অনার দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরে তিনি কুয়েতের আমির এবং কুয়েতের যুবরাজের সঙ্গে পৃথক বৈঠক করবেন। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে তিনি যোগ দেবেন। 43 বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই উপসাগরীয় দেশ সফর দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করায় এই সফরের লক্ষ্য বলে মনে করা হচ্ছে। রাজস্থানের জয়সালমীরে জিএসটি কাউন্সিলের 55তম বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, সুরক্ষিত পুষ্টিগুণ সম্পন্ন ধানের বীজের জিএসটির পরিমাণ কমিয়ে 5% করা হয়েছে। তিনি জানান, আগে থেকে মোড়কবদ্ধ পণ্য ও লেবেল দেওয়া পণ্যের মধ্যে তফাৎ করা সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। তিনি আরও বলেন, বেশ কয়েকটি পণ্যের কর হার কমানো হয়েছে, নয়তো খারিজ করা হয়েছে। জিন থেরাপিকে জিএসটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ব্যাংক এবং আর্থিক সংস্থাকে দেরিতে অর্থ শোধ করা বা জরিমানার ওপর কোনো জিএসটি নেওয়া হবে না। জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের আওতাধীন সংস্থাগুলিকেও জিএসটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, বিভিন্ন রাজ্য এয়ার টারবাইন ব্যবহার্য জ্বালানিকে জিএসটির আওতাভুক্ত করার বিরোধিতা করেছে, যদিও এই নিয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। স্বাস্থ্য বিমার জিএসটি কমানোর ব্যাপারেও রাজ্যগুলি সওয়াল করেছে। মন্ত্রীগোষ্ঠী বিষয়টি আরও পর্যালোচনা করবে বলে শ্রীমতী সীতারামন মন্তব্য করেন। বিভিন্ন পরিষেবা উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। অর্থমন্ত্রী জানান, ছোট কোম্পানির নথিবদ্ধকরণের ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়ার ব্যাপারে কাউন্সিল নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে। বড় রপ্তানিকারকদের ক্ষেত্রে জিএসটি কমানোর বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। There is a reduction in the rate of compensation cess to 0.1% on supplies to merchant exporters at par with the GST rate on such supplies. So this was a particularly important request which had come from traders and exporters. In order to help exporters, this relief is being provided. রেলওয়ে এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল 69তম অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার প্রদান করেছেন। অসাধারণ অবদানের জন্য 101 জন কর্মচারী এবং আধিকারিক এই সম্মান পেলেন। নতুন দিল্লিতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে শ্রী বৈষ্ণব গত 10 বছরে ভারতীয় রেলের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি রেলের কর্মচারী এবং কর্মকর্তাদের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, গুণমান এবং প্রশিক্ষণ বৃদ্ধিতে 3 গুণ প্রয়াসের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের 117তম পর্ব। মানুষ টোল ফ্রি নম্বর 1800-117800-তে তাদের মতামত ও চিন্তাভাবনা জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে তা এই মাসের 27 তারিখ পর্যন্ত জানানো যাবে। আকাশবাণী ও দূরদর্শনের সম্পূর্ণ নেটওয়ার্ক, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। পাশাপাশি এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শোনা যাবে মন কি বাত। হিন্দিতে সম্প্রচার অব্যাহত পরেই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিচার পরিষদ আইজেসির চেয়ারপারসন মনোনীত হয়েছেন। 4 বছরের জন্য তিনি এই পদে থাকবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিচারপতি লোকুরের নিয়োগে তিনি খুবই আনন্দিত। আইজেসির কাজ মূলত রাষ্ট্রসংঘের স্বাধীনতা, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ সম্পর্কিত বিষয়গুলির উপর নজরদারি করা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, আঞ্চলিক ভাষায় উপলব্ধ বিভিন্ন পাঠ্যক্রম তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চৌধুরী চরণ সিং পুরস্কার 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কৃষক এবং গ্রামীণ উন্নয়নের জন্য যারা কাজ করছেন তাদের সম্মানিত করতে এই পুরস্কার চালু করা হয়। মন্ত্রী জানান, দেশের জিডিপির বৃদ্ধিতে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেত্র হল কৃষিজ অর্থনীতি। বাতিল হওয়া আবগারি নীতি সম্পর্কিত মামলায় আম আদমি পার্টির আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডিকে অনুমোদন দিয়েছেন। এই মাসের গোড়াতে ইডি শ্রী কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করার জন্য উপরাজ্যপালের অনুমোদন চেয়েছিলেন। গতকাল ছিল 21শে ডিসেম্বর, সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। উত্তর গোলার্ধেও ছিল সবচেয়ে ছোট দিন। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে হেলতে থাকে, উত্তর গোলার্ধে চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তর গোলার্ধে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে, ফলে সেখানে এখন শীতকাল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-19 মহিলা টি-20 এশিয়া কাপের ফাইনালে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7টায়। নিকি প্রসাদের নেতৃত্বাধীন ভারত এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। 4 ম্যাচে 3টিতে জিতে সুপার 4-এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ভারত। নেপালের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল। শুক্রবার সুপার 4-এর ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। সুপার 4-এর অপর ম্যাচে নেপালকে 9 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নশিপ সিরিজের প্রথম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জেতার পর ছন্দ ধরে রাখতে চায় ভারত। হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে স্মৃতি মান্ধানার নেতৃত্বে ভারতীয় দল টি-20 সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাণিজ্য ও উদ্ভাবনের মাধ্যমে কুয়েত যখন একটি গতিশীল অর্থনীতি হয়ে উঠতে চাইছে, তখন নতুন কুয়েতের প্রয়োজন হবে ভারতের দক্ষতা, প্রযুক্তি এবং শ্রমশক্তি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ব্যাংক এবং আর্থিক সংস্থাকে দেরিতে অর্থ শোধ করা বা জরিমানার উপর কোনো জিএসটি নেওয়া হবে না। খবর এখনকার মতো এ পর্যন্ত। পরবর্তী সংবাদ সকাল 7:25-এ।